আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। দীর্ঘদিন পর আমরা আবার আমাদের লাইভ ক্লাসে আজকে থেকে ক্লাসগুলো রেকর্ড করা হবে, রেকর্ড করে আপনাদের জন্য আপলোড করা হবে। আজকে আলোচনা করব বিশেষ 12তম বিশেষ পরীক্ষার গণিত অংশের ব্যাখ্যাসহ সমাধান। আপনারা যারা আসন্ন 19তম শিক্ষক নিবন্ধনের জন্য আবেদন করবেন এবং 47তম বিশেষ পরীক্ষার জন্য যারা অলরেডি আবেদন করেছেন তাদের জন্য এই ক্লাসটি। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথম প্রশ্ন বলছে, এবিসি ত্রিভুজের এবি এবং সিডি দুটি সমান জ্যা। তাহলে একটি বৃত্তের এবিসিডি বৃত্তের এবি এবং সিডি দুটি সমান জ্যায় পরস্পর পি বিন্দুতে ছেদ করলে কোনটি সঠিক? তাহলে একটি জ্যায়ের নাম হচ্ছে এবি, আরেকটি জ্যায়ের নাম দিলাম সিডি। পরস্পর পি বিন্দুতে ছেদ করলে, এটা নবম ও দশম শ্রেণীর উপপাদ্য। যদি দুটি সমান জ্যা পরস্পর পি বিন্দুতে ছেদ করে, তাহলে এ থেকে পি এবং সি থেকে পি পরস্পর সমান, এবং পি থেকে ডি এবং পি থেকে বি পরস্পর সমান, অর্থাৎ এ অংশ এবং এ অংশ সমান, এ অংশ এবং এ অংশ পরস্পর সমান। তাহলে আমরা দেখি যে আমাদের কোন অংশটা এখানে মিলে যাচ্ছে, সে অংশটাই আমাদের উত্তর। অর্থাৎ এপি, আমাদের এই অংশটা আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করতে পারি যে এই অংশটার সাথে এইটা আমাদের মিলে যাচ্ছে। তাহলে উত্তর হবে ক নাম্বার, উত্তর ক। পরবর্তী প্রশ্ন, পি এর মান কত হলে একটা রাশিটি পূর্ণবর্গ হবে? যে কোনো রাশি পূর্ণবর্গ হবে যদি তার নিশ্চায়কের মান শূন্য হয়। নিশ্চায়ক বলতে আমরা কি বুঝি? নিশ্চায়ক হচ্ছে ডিসক্রিমিনেট, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac, এইটার মান 0 হবে। এখন এই বি হচ্ছে এক্স এর সহগ, এবং এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এবং সি হচ্ছে ধ্রুবপদ। তাহলে এখান থেকে আমাদের মানগুলো খুঁজে বের করতে হবে। এক্স এর সহগ হচ্ছে মাইনাস পি, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ 4, ধ্রুবপদ হচ্ছে 9 = 0। তাহলে এখান থেকে আমরা মান নির্ণয় করি। তাহলে =0। এখান থেকে আমরা মান নির্ণয় করতে পারি 144, অর্থাৎ পি এর মান নির্ণয় করব হচ্ছে 12। তাহলে আমরা খুব সহজেই মানটি নির্ণয় করে ফেলব। যদি এরকম একটি রাশি দেয়া থাকে এবং বলে এই রাশিটির এই পি এর মান কত হলে এত রাশিটি পূর্ণবর্গ হবে, যে কোনো রাশি পূর্ণবর্গ হবে যদি তার নিশ্চয়কের মান 0 হয়। এটা আমরা মনে রাখব। পরবর্তী প্রশ্ন, নিচের কোন সংখ্যাটি √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা? তাহলে মূলদ সংখ্যা কোনগুলো? যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করতে পারি আমরা, ওই সকল সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলবো, অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। অথবা দশমিকের পর যদি কোনো সংখ্যার পুনরাবৃত্তি হয়, ওই সকল সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলবো। যেমন আমরা বলতে পারি 1 2 2 2 2 এরকম, অথবা 1.202020 এরকম। এই সংখ্যাগুলোকে বলা হয় পুনরাবৃত্তি, অর্থাৎ পৌনঃপুনিকযুক্ত সংখ্যা। এই সংখ্যাগুলো হবে মূলদ সংখ্যা। আমরা দেখতে পাচ্ছি এখানে 73205, এটা মূলদ সংখ্যা হবে না। তাহলে এটা হচ্ছে 1.4142, এটাও মূলদ সংখ্যা নয়। যদি এখানে 1.101010 থাকতো, তাহলে আমরা বলতাম এটা মূলদ সংখ্যা, কিন্তু এটা তো তা নয়, এটাও মূলদ সংখ্যা নয়। তার মানে আমরা 100% শিওর 1.5 এটা হচ্ছে মূলদ সংখ্যা, 1.5 এই সংখ্যাটি মূলদ সংখ্যা। যেমন আমরা যদি বিশ্লেষণ করি 1.5, তাহলে আমরা দশমিককে যখন উঠিয়ে দিব, হরে একটা 1,
দশমিকের পরে যে কয়টা ঘর থাকবে সেই কয়টা শূন্য। এই মানটাকে যদি ভেঙে দেই তাহলে আমরা পাবো হচ্ছে 3/2, অর্থাৎ এই সংখ্যাটি একটি মূলদ সংখ্যা। পরবর্তী প্রশ্ন বলছে এত এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করার জন্য আমাদের দেখতে হবে এই রাশিটা মানে কেমন রাশি। এই রাশিটা আমাদের দেখতে হবে। এই রাশিটা যেটা দেয়া আছে x² যদি সাজিয়ে লিখি y², এখানে 16 -8x -8y। আমরা একটা সূত্র জানি, a² + b² + c² + 2ab 2bc + 2ca সমান লেখা যায় a + b + c হোল²। তাহলে ওই জাতীয় একটা রাশি আমরা তৈরি করব। কিভাবে তৈরি করব একটু খেয়াল করি। এখানে a² + b² + c² + 2ab + 2bc + 2ca। একটু খেয়াল করুন, 4 × 8 -8y, 4 × 8 -8x, দুটো মিলে গেছে। শুধুমাত্র আমাদের এখানে অতিরিক্ত একটা মান আসছে, সেই মানটা হচ্ছে 2xy। তাহলে 2xy যখন আমরা অতিরিক্ত নিয়ে আসবো তখন আমরা লিখতে পারবো a + b + c হোল²। তাহলে এই রাশিটি একটি পূর্ণবর্গ রাশি। তাহলে এখানে আমাদের অতিরিক্ত যে মানটা নেওয়া হয়েছে সেই মানটি হচ্ছে 2xy। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 2xy, অর্থাৎ 2xy যদি আমরা যোগ করি তাহলে রাশিটি পূর্ণবর্গ হবে। পরবর্তী প্রশ্ন, এই মানটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এই মানটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে যদি আমরা এই মানটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, 2x² - x -15। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের এটা হচ্ছে মিডিল টার্মের ক্ষেত্রে আমরা জানি x² এর সহগ যদি কোনো মান থাকে ওই মানের সাথে ধ্রুবপদ গুণ করলে যে মানটা হবে এই মানটার দুইটি গুণনীয়কের যোগ করে আমরা মাঝের মানটা অর্থাৎ মাঝখানের যে মানটা আছে সেই মানটা মেলাবো। তাহলে এটার দুইটা গুণনীয়ক যদি আমরা নেই 5 এবং 6, তাহলে 6 থেকে যদি 5 বাদ দিই তাহলে আমাদের এক্সটা মিলে যাবে। তাহলে আমরা যদি এখানে লিখি -6x + 5x -15, তাহলে 2x যদি কমন নিই x -3 + 5 যদি কমন নিই তাহলে x -3, তাহলে আমরা পাবো x -3, আরেকটা পাবো 2x + 5। তাহলে আমরা পাচ্ছি 2x + 5 × x -3। আমাদের উত্তর হবে ক নাম্বার। অর্থাৎ বিশেষ পরীক্ষাতেও যে প্রশ্নগুলো আসে এক্ষেত্রেও কিন্তু আমরা একটু যদি চেষ্টা করি, বারবার প্র্যাকটিস করি, তাহলে কিন্তু সবগুলো প্রশ্ন আমরা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন, 4টি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র যার একটি কোণ সমকোণ নয়, এরূপ চিত্রকে আমরা রম্বস বলবো। আমরা জানি 4টি বাহু যদি সমান হয় এবং একটি কোণ যদি সমকোণ হয় তখন আমরা তাকে বলবো হচ্ছে বর্গ, এবং যদি কোণটি যদি সমকোণ না হয় তাহলে তাকে আমরা বলবো হচ্ছে রম্বস। অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটি রম্বস। এবং যদি একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তখন তাকে আমরা বলবো বর্গ। তাহলে 4টি বাহু যদি সমান হয়, কোণগুলো সমান না হলে তখন আমরা তাকে বলবো রম্বস, এবং কোণ সমকোণ হলে তখন তাকে আমরা বলবো বর্গ। তাহলে আমাদের সঠিক উত্তর হবে রম্বস।
এইটার উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। আমরা যদি এটার উৎপাদকে বিশ্লেষণ করি, আমরা দেখতে পাচ্ছি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আমরা পরবর্তী রেকর্ড ভিডিওতে আমরা আপনাদেরকে উল্লেখ করে বলবো যে আমাদের ভিডিওটি আপনারা সবাই দেখেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি a⁴ +4, এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখি সূত্র ব্যবহার করি, এটা a², এখানে আমরা এটাকে b² ব্যবহার করলাম। মাঝখানে যদি আমরা এটা 2ab নিয়ে আসি, 2ab, তাহলে এই মানটা অতিরিক্ত একটি মান, 2 × 4, তাহলে অতিরিক্ত মানটাকে অবশ্যই বাদ দিতে হবে। কারণ কোনো রাশি, যখন আমরা একটা রাশি তৈরি করব, ওই রাশিতে যদি কোনো মান অতিরিক্ত ব্যবহার করি, সেই মানটা অবশ্যই আমরা বাদ দিয়ে দিব। দেওয়ার পর আমরা এই 3টা মান মিলিয়ে আমরা জানি যে a + b² এবং এখানে যে মানটা আছে সেই মানটাকে যদি আমরা এরকম একটা সূত্র ব্যবহার করে দিই, বা 2a লিখে হোল² দিলাম, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি a² - b² এর সূত্র, a + b × a - b। অর্থাৎ আমরা বলতেই পারি এটা a + b × a - b। আমরা যদি একটু সাজিয়ে লিখি, a² + 2a + 2, এখানে a² - 2a + 2, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তর হবে ক নাম্বার। তাহলে এই টাইপের যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু একটু প্র্যাকটিস করলে কিন্তু আপনারা সবগুলো সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা যে সূত্রটি ব্যবহার করি, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 × বাহু স্কয়ার, এটা আমরা জানি। তাহলে আমরা এখান থেকে আমরা যদি আমরা 4 দ্বারা কেটে দিই, 4 × 6 = 24, তাহলে আমরা বলতে পারি 64√3, অর্থাৎ আনসার হবে ক নাম্বার। আপনারা সবাই কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। এবং ক্লাসটি সম্পূর্ণ বুঝতে পারছেন কিনা অবশ্যই জানাবেন, এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই প্রশ্নটা আপনারা বিশেষ পরীক্ষায়, আপনারা যদি 10তম বিশেষ থেকে 46তম বিশেষ পর্যন্ত সকল প্রশ্ন সমাধান করেন, এই প্রশ্ন অন্তত 10 থেকে 12 বার এই প্রশ্নটা আপনারা পাবেন। এই প্রশ্নটা খুবই ইজি, আপনারা প্রত্যেকেই হয়তো বা অনেকে অনেক রকম টেকনিকে মনে রাখেন। এটা কিন্তু আপনারা এক কথায় কিন্তু আর উত্তরটা বলতে পারে। যদি এখানে 25% বৃদ্ধি বা হ্রাস কথাটি উল্লেখ থাকে, তাহলে আমরা সরাসরি আমাদের উত্তরটা দেব হচ্ছে 20%। এটা কিন্তু আপনারা সবাই জানেন। এই প্রশ্নটার ক্ষেত্রে চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবারে চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো, এটা কিন্তু আপনারা সবাই জানেন যে 25% থাকলে এখানে উত্তর হবে 20%। তাহলে এটা কিভাবে, এটার মান হচ্ছে, আমরা যদি একটু সমাধান করার চেষ্টা করি, যে তাহলে এখানে 100 × 25, এখানে হবে 125, এখানে 5, অর্থাৎ 20%। আমি আবারও একটু আপনাদের বুঝিয়ে বলি, আমাদের এই টাইপের প্রশ্ন যদি থাকে, এখানে 25%-এর পরিবর্তে অন্য কোনো পার্সেন্ট থাকতে পারে, শতকরা 25%-ই থাকবে এমন না, 30% থাকতে পারে, 40% থাকতে পারে। সেক্ষেত্রে আমরা সরাসরি একটা লবে একটা 100 দিব এবং হরে একটা 100 দিব। যদি এখানে বৃদ্ধির কথা উল্লেখ থাকে, তাহলে যত পার্সেন্ট বৃদ্ধি পাবে সেই পার্সেন্ট আমরা উল্লেখ করব এবং ওই মান দ্বারা আমরা লবে একটা গুণ করে দিব। জাস্ট এইটা আমরা মাথায় রাখবো, তাহলে আমাদের এই টাইপের যে অঙ্কগুলো আসবে সেই অঙ্কগুলো আমরা সমাধান করতে পারবো। এই প্রশ্নটি দেখুন, বার্ষিক পরীক্ষায়
একটি ছাত্র ক সংখ্যক প্রশ্নের প্রথম 20টি প্রশ্নের মধ্যে 15টি প্রশ্ন নির্ভুল উত্তর দিয়েছে, বাকি যা প্রশ্ন রইল তার 1/3 সে নির্ভুল উত্তর দিল, সমস্ত প্রশ্নের মান সমান। যদি ছাত্রটি শতকরা 75 নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল? এখানে প্রশ্নের সংখ্যা কত ছিল এটা আমাদের বের করতে বলছে। যেহেতু ক সংখ্যক প্রশ্ন এখানে আমাদের বলা আছে, তাহলে যেহেতু ক সংখ্যক প্রশ্ন আমাদের এখানে বলা আছে, কতটি প্রশ্ন নির্ভুল উত্তর দিয়েছে আমরা খেয়াল করি। 15টি প্রশ্ন নির্ভুল উত্তর দিয়েছে এবং বাকি প্রশ্ন 1/3 নির্ভুল উত্তর দিয়েছে। বাকি প্রশ্ন তাহলে কি হবে? টোটাল প্রশ্ন 20টি। তাহলে ক সংখ্যক প্রশ্নের প্রথম 20টির মধ্যে, আচ্ছা তাহলে প্রথম 20টির মধ্যে 15টি নির্ভুল উত্তর দিয়েছে। তাহলে এখানে আমাদের ক সংখ্যক প্রশ্ন থেকে আমাদের যে একটু ক্লিয়ার করি, একটু খেয়াল করি। এখানে যে প্রশ্ন আছে এখানে বলছে বার্ষিক পরীক্ষায় একজন ছাত্র ক সংখ্যক প্রশ্নের প্রথম 20টির মধ্যে 15টি নির্ভুল উত্তর দিয়েছে, মানে 15টি নির্ভুল উত্তর দিয়েছে বাকি 20টির ভিতরে। তাহলে বাকি যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্ন যদি আমরা ক সংখ্যক প্রশ্ন থেকে 20 বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু এখানে আমাদের বাকি যে প্রশ্নটা আছে, দুঃখিত এখানে আমাদের আরও একটু ঠিক করতে হবে। হ্যাঁ, 15টি প্রশ্ন তো নির্ভুল উত্তর দিয়েছে, তাহলে বাকি যে প্রশ্ন এটাই হচ্ছে আমাদের টোটাল প্রশ্ন। এই প্রশ্ন থেকে 1/3 নির্ভুল উত্তর দিয়েছে, তার মানে ওই প্রশ্ন ওটার সাথে 1/3 গুণ করতে হবে এবং 75 নম্বর পেয়েছে, অর্থাৎ ক এর 75%। এখান থেকে আমরা সমাধান করে এখান থেকে আমরা ক এর মানটা নির্ণয় করব, ক এর মানটা আমরা নির্ণয় করব, তাহলে কিন্তু আমাদের এই প্রশ্ন উত্তরটা নির্ণয় হয়ে যাবে। আপনারা খেয়াল করুন, এই প্রশ্নটা খুবই ইজি। অর্থাৎ বলছে নৌকা এবং স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 10 ও 5 কিলোমিটার, নদীপথে 45 কিলোমিটার পথ যেতে, অর্থাৎ যেটা যাবে সেটাকে বলা হবে অনুকূল এবং যেটা ফিরে আসবে তাকে বলা হবে প্রতিকূল। এখানে আমাদের মোট সময় চাইছে, অর্থাৎ অনুকূল যদি বলে, যখন আমাদের অনুকূল বলবে, অনুকূল বললে অনুকূলে যখন বলবে তখন আমাদের নৌকার বেগ এবং স্রোতের বেগ যোগ করতে হবে। যখন প্রতিকূল বলবে তখন আমাদের নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বাদ দিতে হবে। যখন আমরা সময় নির্ণয় করব তখন আমাদের এই মোট দূরত্বকে আমাদের যে অনুকূলের যে দূরত্ব, মানে যে বেগটা আছে এখানে, সেই বেগ দ্বারা ভাগ করতে হবে। তাহলে অনুকূলের ক্ষেত্রে বেগটা হবে 10 + 5 এবং প্রতিকূলের ক্ষেত্রে বেগটা হবে 10 - 5। যেহেতু যাওয়া এবং আসা উভয়ের বেগ, মানে উভয়ের সময়টা আমাদের চাচ্ছে, এই জন্য আমাদের দুটাকে যোগ করতে হবে। তাহলে 3 × 15 = 45, তাহলে এখানে আমাদের উত্তর হবে 12, তাহলে 12 ঘন্টা। আমি আবারও একটু বুঝিয়ে বলি, যখন আমাদের এখানে মোট দূরত্ব 45 কিলোমিটার, অনুকূলে যে যাচ্ছে এই বেগটা হচ্ছে আমাদের নৌকার বেগ এবং স্রোতের বেগ উভয়ের যোগফল, এবং যেটা ফিরে আসবে এটাকে বলবো প্রতিকূল। প্রতিকূল যেটা হবে সেটা নৌকার বেগ থেকে আমাদের স্রোতের বেগটা বাদ দিয়ে দিতে হবে। দেওয়ার পর আমরা এই দুটাকে যোগ করলে যেটা পাবো, এই সময়টা আমাদের লাগবে। আমরা এই প্রশ্নটা দেখি। মিশ্র অনুপাত নির্ণয় করতে বলছে। আমরা জানি মিশ্র অনুপাত যখন নির্ণয় করব তখন তার পূর্ব রাশিগুলোর গুণফল এবং উত্তর রাশিগুলোর গুণফল যখন আমরা গুণ করে দিব তখন সেই মানটাকে আমরা বলবো মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত অর্থাৎ এখানে 3টা অনুপাত আছে, একটা হচ্ছে 5:18, একটা হচ্ছে 7:2 এবং এটা হচ্ছে 3:6। অর্থাৎ এই যে পূর্ব রাশিগুলো আছে এই পূর্ব রাশিগুলোর গুণ করতে হবে এবং অনুপাত দিয়ে এই উত্তর রাশিগুলোর আমাদের গুণ করতে হবে। গুণ করলে যে মানটা পাবো এই মানটাই হচ্ছে আমাদের মিশ্র অনুপাত। অর্থাৎ পূর্ব রাশিগুলোর গুণফল, পূর্ব রাশি
এবং উত্তর রাশিগুলোর গুণফল, উত্তর রাশি নিয়ে যে অনুপাতটা তৈরি হয় ওই অনুপাতকে আমরা বলি মিশ্র অনুপাত। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 5 × 7 অনুপাত, যদি কেটে দিই তাহলে 18 × 2 × 2, তাহলে এখান থেকে পাবো 5 × 7 = 35, 18 × 2 = 36, 36 × 2 = 72। তাহলে আমাদের উত্তর হবে এটা। আপনারা যেভাবে সম্ভব যেভাবে সমাধান করতে পারেন সেভাবে সমাধান করবেন। আমি এখানে এই 3 অর্থাৎ সবগুলোকে আমি 3 দ্বারা ভাগ করে দিয়েছি, তাহলে এখানে কেটে দিলাম 2, আর এই 3 এবং এই 3 কেটে যাবে। আমি এভাবে সমাধান করেছি, আপনারা যেভাবে সম্ভব সেভাবে সমাধানটা করবেন। এখানে সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ দেয়া আছে 135 ডিগ্রি, এখানে 1350 না, এটা হবে 135 ডিগ্রি, অর্থাৎ এখানে দেয়া আছে 135 ডিগ্রি। বলছে বাহুর সংখ্যা নির্ণয় করো। আমরা জানি একটা সুষম বহুভুজের অন্তকোণের পরিমাণ নির্ণয়ের সূত্র আমরা জানি n-2 গুণ 180 ডিভাইডেড বাই n ইজ ইকুয়াল 135। তাহলে এখান থেকে আমাদের মানটা নির্ণয় করতে বলছে, অর্থাৎ n এর মানটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারি। তাহলে n এর মানটা নির্ণয় করার জন্য n-2 ডিভাইডেড বাই n আমরা প্রথমে এখানে 180 দ্বারা ভাগ করলাম। তাহলে যদি আমরা 5 দ্বারা কেটে দিই তাহলে 5 দ্বারা কাটলে হয় 5 × 2 = 10, 5 × 7 = 35, 5 দ্বারা কাটলে হবে 3 × 5 = 15, 5 × 6 = 30। তাহলে এখান থেকে যদি আমরা মানটা নির্ণয় করি 36n, 36 × 2 = 72 ইজ ইকুয়াল টু 27n। তাহলে এখান থেকে পাবো হচ্ছে আমরা 36n - 27n ইজ ইকুয়াল টু 72। তাহলে এখান থেকে 9n ইজ ইকুয়াল টু 72, অর্থাৎ n ইকুয়াল টু 8 × 9 = 72, অর্থাৎ এখান থেকে আমরা n এর মানটা পেয়ে যাব। তাহলে আপনারা খেয়াল করুন যে একটি সুষম বহুভুজের অন্তকোণের পরিমাণ দেয়া থাকলে বাহু সংখ্যা নির্ণয় করতে পারবো। আবার যদি বাহু সংখ্যা দেয়া থাকে, যদি বলতো সুষম ষড়ভুজ, অষ্টভুজ এবং তার অন্তকোণের পরিমাণ নির্ণয় করো, তাহলে কিন্তু আমরা এই সূত্র দিয়ে কিন্তু অন্তকোণের পরিমাণটা আমরা নির্ণয় করতে পারবো। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন, এবং আপনারা যারা আসন্ন 19তম শিক্ষক নিবন্ধন প্রিলির জন্য প্রিপারেশন নিচ্ছেন অথবা 47তম বিশেষ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং কমেন্ট করে জানাবেন। আপনারা পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, এবং আপনারা যারা আসন্ন 19তম প্রিলিমিনারি পরীক্ষাকে লক্ষ্য করে পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, আমার হাতে একটি আপনারা বই দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এই বইটি ঘরে বসে অর্ডার করে বইটি নিতে পারেন, এবং আসন্ন 19তম শিক্ষক নিবন্ধন প্রিলির জন্য একটি ভালো বই এবং সর্বোচ্চ মানের সাজেশনভুক্ত বই আপনারা পেয়ে যাবেন। এবং এই বইটিতে আপনারা পাচ্ছেন ষষ্ঠ শিক্ষক নিবন্ধন থেকে 18তম শিক্ষক নিবন্ধন পর্যন্ত সকল পরীক্ষার, অর্থাৎ শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল লেভেল 2 এবং কলেজ লেভেলের সকল প্রশ্ন, সাথে পাচ্ছেন প্রাইমারির সকল প্রশ্ন, এবং সাথে পাচ্ছেন বিশেষ পরীক্ষার 10তম বিশেষ থেকে 47তম বিশেষ পর্যন্ত সকল প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান, এবং পাশাপাশি সাবজেক্ট ভিত্তিক অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত এবং জিকে অংশের আলাদা আলাদা আলোচনা, এবং তার পাশাপাশি পাচ্ছেন সর্বশেষ 3 মাসের যে জিকে অংশটুকু আছে এই অংশটুকু আপনারা পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।